আহ, মাসকান ভাই, আমি টেকনিক্যাল জার্গনে না গিয়ে আমি আপনাকে একটা প্রশ্ন করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে, মানে উনি যদি ক্ষমতায় বা দায়িত্ব আমরা যেরকমই বলি 8 আগস্ট 2024 নিয়ে থাকেন, আমি দেখি যে আপনি মোটামুটিভাবে তাকে আতশকাচের তলায় রেখেছেন 2-3 সপ্তাহের মধ্যে দিয়ে বা মধ্যে থেকেই, যখনও সবাই এক ধরনের তাকে হানিমুন পিরিয়ড বলি বা অন্য কিছু বলি সেই সবের ক্ষেত্রে তাকে দিতে চেয়েছিলেন, কিন্তু আপনি সেই সময়টা তাকে আসলে দিতে চান না। কিন্তু বিএনপি সরকারের ক্ষেত্রে আপনাকে আমি অনেক লিনিয়েন্ট দেখি। যে আমার কাছে মনে হয় যে বিএনপি সরকারের ক্ষেত্রে বিএনপি স্পষ্টত নির্বাচনের আগে তার কথা পরে তার কথার মধ্যে আমরা ফারাক দেখতে পাচ্ছি। যে টেকনিক্যাল আসপেক্টটা ওনারা হাজির করতেছেন সেটা আসলে টেকনিক্যাল, মানে জিনিসটা টেকনিক্যালি ওইটা কেন, মানে বিএনপি সরকারের প্রতি কি আপনার আলাদা কোনো প্রেফারেন্স আছে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আপনার কোনো পার্সোনাল ভেন্ডেটা ছিল? মাস্কর ভাই। না, আমি আমি আপনি পরে যে কথাটা বললেন যে বিএনপি সরকারের প্রতি আমি আলাদা এক ধরনের সহানুভূতি দেখাচ্ছি, হুম, অথবা আপনার কাছে মনে হচ্ছে, হুম, এটা আমার কাছে ক্লিয়ার না। আমার হুম, কাছে ক্লিয়ার না এই কারণে আমি কিন্তু শুরুতেও যেভাবে ছিলাম এখনো সেভাবে আছি। হুম, আমি মানে যখন নাকি ইউনূস সরকার দায়িত্ব নিল, হুম, আমি একদম শুরুতে যেদিন দায়িত্ব নিল ওই দিনই কিন্তু আমি ইউনূস সরকারের সমালোচনা করেছিলাম। 2-3 সপ্তাহ পরে না, ওই হুম, দিনই। ওই দিন বলেছিলাম কিভাবে যে ঘটনা আমার চোখে পড়ছে আমি সেটাই বলেছি। আমার তখন চোখে পড়েছিল যখন তার এই ক্যাবিনেট গঠন করলো, আমি প্রথম দিনই বলেছিলাম যে এই ক্যাবিনেট দিয়ে আপনি দেশ চালাতে পারবেন না। হুম, কিন্তু সিম্পল কথাটা প্রথম দিন, কারণ এই লোকগুলো কিন্তু আমরা চিনি, আপনিও চিনেন, যাদের নিয়ে ক্যাবিনেট করেছে তাদেরকে আপনি চিনেন, আমিও চিনি। এরা একটা দেশ চালানোর জন্য যোগ্য ছিল বলে আমার কাছে মনে হয় নাই, শুরুর দিন থেকে বলছি। আবার এই সরকার যখন দায়িত্ব নিয়েছে এবং প্রথম যেদিন তারা ক্যাবিনেট ঘোষণা করেছে, আমি শুরুর দিনই প্রশ্ন করেছি হুম, যে হোয়াই ডক্টর খলিলুর রহমান। হুম, এবং আমি প্রথম দিনই বলেছি কিন্তু এই হুম, কোনো ছাড় দেওয়ার ব্যাপার না রে ভাই, আমি যেটা বুঝি না সেটা আমি বুঝতে চাই। হুম। এখন আমি এরপরে কিন্তু একাধিক অনেকে আচ্ছা, আমাকে বলে তাহলে তাহলে আমি একটু যেমন স্পেসিফিক আমি বলি, প্রশ্ন, জি, জি, বলেন, যেমন তাহলে আমি আরো কয়েকটা ঘটনা জি, বলি, জি, বল বল আরো কয়েকটা প্লিজ, ঘটনা আমি বল বলেছি বল। যে যখন তারা সিটি কর্পোরেশন গুলিতে দলীয় লোককে প্রশাসক নিয়োগ করলো, ওইটা নিয়ে আমি প্রশ্ন করেছি, হুম, এটা আপনি কেন করলেন? এটা তো আপনার ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক। হুম, ইশতেহার বলেন, 31 দফা বলেন, তাদের যে রাষ্ট্র সংস্কারে 31 দফা আছে, হুম, তার 21 নম্বর দফার সঙ্গে এটা সাংঘর্ষিক। আমি একদম ক্যাটাগরিক্যালি উল্লেখ করে বলছি হুম, এটা আপনি কেন করলেন। হুম। এটা নিয়ে আমি আলোচনা করি, এরকম বিভিন্ন বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পয়েন্টে আমি তাদেরকে কিন্তু সমালোচনা করছি, আমি একদিনও ছাড় দিইনি। ওকে। আমি দেইনি কেন সেটা আমি বলি, অনেকে জি। বলে যে হানিমুন পিরিয়ড অমুক তমুক। আমি দেইনি এই কারণে যে আগুন যখন শুরুটা হয়, হুম, আপনি যদি তখনই না থামান, হুম, পরে কিন্তু এই আগুন দাবানল হয়ে যায়, আর হুম, থামানো যায় না। হুম। এই জন্য আমি কাউকেই কোনো হানিমুন পিরিয়ড দিই না। আমি মনে করি একদম শুরুতেই বলতে হবে, যাতে নাকি তারা অল্পতেই সতর্ক হতে পারে। বাট আমি আনফরচুনেট, আমি খুব দুঃখিত হচ্ছে এই কারণে, মর্মাহতও বটে, কারণ আমাকে তো কাউকে না কাউকে আশাবাদী হতে হবে। হুম, হুম, আমি কিন্তু বিএনপিকে নিয়ে আশাবাদী হতে চেয়েছি, হুম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ক্রমাগত যে আশাবাদী হওয়ার জন্য তো একটা ভিত্তি লাগে, সেই ভিত্তিগুলো যেন বিএনপি একটা পর একটা সরিয়ে নিচ্ছে বিভিন্ন পয়েন্টে। আবার ওকে। একটা মানুষ তো সম্পূর্ণ খারাপও হয় না, ভালো হয় না, তো আমি ভালো দিকও আছে, ওগুলো বলি। আমি একটু পয়েন্টে আসি যে এই কথা সত্য, মানে আমি 2-3 সপ্তাহ পর থেকে আপনি ক্যাবিনেটটা নিয়ে যখন প্রথমেই বলেছিলেন আমার মনে আছে, কারণ আমি আপনার কথা অফ এয়ার অন এয়ার আপনার সঙ্গে আমার এমনিতেও কথা হয়েছে, মানে টেলিভিশনের সামনে কথা হয়েছে, কারণ আমি জানি, কারণ প্রথমে আপনি বলছিলেন যে এই ক্যাবিনেটটা দুর্বল এবং কোথেকে কোথায় কারা যারা আসছে এবং তাদের বয়স এবং অনেক কিছু নিয়ে আপনি আসলে মানে এবং তাদের সংশ্লেষণ তাদের আশা অনেক কিছু নিয়ে আপনি কথা বলেছেন, কিন্তু সমালোচনা আপনি করেছেন 1-2 সপ্তাহের মধ্যে থেকেই, যখনই আপনাকে সাথে আমার কথা হয়েছে সেইটার সময় আপনি সমালোচনা করেছেন, প্রকাশই করেছেন। আহ, সমালোচনা আমরাও, মানে আমি আমার কথা যদি বলি, আমি স্পষ্ট বলেছি যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমার সরকার না, আসার 2-1 সপ্তাহের মধ্যেই, কারণ উনি তো আমার ভোট নিয়ে আসে নাই, হয় বা শেখ হাসিনাও আমার ভোট নিয়ে আসে নাই। কিন্তু আমি আপনার কাছে যেটা জানতে চাই যে আহ, আপনার ভাষাগুলি আপনার শব্দচয়ন তো আমি জানি, মানে আপনি সমালোচনা করেন এটা তো আমি জানি, কিন্তু দেখা যাচ্ছে যে স্পষ্টত বিএনপি যেইখানে ক্ষমতার ভারসাম্যের জায়গায়, সেই জায়গায় নির্বাচনের আগে যা বলে নাই এখন তা বলতেছে। আমি উদাহরণ দেই, জনাব সালাউদ্দিন আহমেদ বলতেছেন যে জুলাই সনদ হচ্ছে একটি অন্তর কি কি প্রতারণা, অন্তঃশাসনী, অন্তর অন্তর অন্তহীন, অন্তহীন 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 প্রতারণা। ভাই, জুলাই সনদের প্রত্যেকটা অনুষ্ঠানে, কিছু অনুষ্ঠানে আলী রিয়াজও ছিলেন না, ওই অনুষ্ঠানেও সালাউদ্দিন আহমেদ ছিলেন, মানে উনার মতো, মানে উনি তো ওই অনুষ্ঠানের, মানে অন্তহীন প্রতারণাটা এটা আমার সংসদে এসে শুনতে হইল কেন, মানে এই
এই পরিবর্তনটা কিসের জন্য? আমি ধরে নিচ্ছি যে সালাউদ্দিন আহমেদ বিএনপির মুখপাত্র এই কথা বলছেন। এখন আমি আপনাকে জানতে চাই এটি কেন, মানে যেই অন্তহীন প্রতারণা শব্দটা আমি এখন শুনলাম কেন, মানে তো এই প্রতারণার মধ্যে আমি এখন পড়লাম কেন? আগে বলতেন ভাই যে এটা আচ্ছা, আমি বলি অন্তহীন আপনাকে। প্রতারণা। এখানে আমি যতদূর জানি উনি জুলাই সনদকে অন্তহীন প্রতারণা না না, বলেন। জুলাই সনদে না, উনি সরি, জুলাই জুলাই সনদ অধ্যাদেশে, বাস্তবায়ন আদেশকে, বাস্তবায়ন আদেশকে, জুলাই sorry, হ্যাঁ, সনদ বাস্তবায়ন আদেশকে উনি অন্তহীন প্রতারণা বলেছেন। রাইট। আচ্ছা, জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা আমিও করি যে ভাই এই প্রতারণার কথা আপনি আগে বললেন না কেন? আগে তো আপনি এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে যে গণভোট হচ্ছে, আপনি তো সেই গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য আপনি বলেছেন, তো তখন বললেন কেন? এখন এটা বলছেন কেন? Right. এই প্রশ্নের ব্যাপারটা হলে আমি বলি, এই ব্যাপারটা যেটা হয়েছে, ওরা আসলে একভাবে মনে করেছে যে তখন যদি তারা এটা বলতো তাহলে হয়তো তাদের ভোট কমে যেত, অথবা তারা ভেবেছে আমি যদি তখন বলতো তাহলে জামাত, এনসিপি সহ আরো যারা আছে সবাই বলা বলি, সবাই বলতো, প্রকাশ্যে প্রচারণা চালাতো, এই যে দেখো বিএনপি কিন্তু জুলাই সনদের পক্ষে না, বিএনপি কিন্তু জুলাই চেতনার পক্ষে না, বিএনপি কিন্তু সংস্কারের পক্ষে না। এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো যাতে তাদের উপর না আসে এই জন্য তারা এগুলি বলে নাই তখন, এটা আমি মনে করি। কিন্তু আমি আবার পাশাপাশি এটাও মনে করি যে ওনারা যদি এই ভয়ে না করে থাকে তাহলে তো তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তারা তো জনগণকে বুঝতে দেয় নাই তারা এটা যে চায় না, তারা জনগণের কাছে মুখে মুখে বলে, আমরা বুঝেছি, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজে বুঝেছি, বারবার বারবার বলার পরে একবার বলছে তারেক রহমান যে আপনারা হা ভোট দেন বারবার। কিন্তু আমার কথাটা হলো কি, আপনি যদি পলিটিক্স করতে আসছেন, আপনার কি জনগণের উপর আস্থা নাই? আপনি কি প্রকৃত কথাটা জনগণকে বললে আপনি কেন ভয় পাচ্ছেন জনগণ আপনাকে ভোট দিবে না? তাহলে আপনি জনগণকে একটা প্রতারণা করে ভোট নিয়েছেন, নিয়ে এখন ক্ষমতায় এসে আপনারা যা ইচ্ছে তাই করতেছেন। এটা তারা, আমি মনে করি এটা ওয়ান কাইন্ড অফ হিপোক্রেসি, এটা আমি কিন্তু মনে করি। কিন্তু এটা তারা ঠিক করে না, তাদের তখনই বলা উচিত ছিল যে আমি এর পক্ষে না, তখনই বলা উচিত ছিল, বললো না কেন? তাদের আরেকটা ভয় ছিল, আরেকটা ভয় ছিল, ওটা বললে পরে যদি ডক্টর ইউনূস সাহেব নির্বাচন আবার পিছিয়ে দেয়। কিন্তু এই ভয়টাও আমি মনে করি অর্থহীন হয়, কারণ যদি জনগণ তার সঙ্গে থাকে তাহলে ডক্টর ইউনূসের পক্ষে ক্ষমতাও ছিল ওরা নির্বাচন পিছিয়ে দেওয়া, কিন্তু ওনারা জনগণের শক্তির উপর আস্থা রাখতে পারে নাই, এটা তাদের রাজনৈতিক ব্যর্থতা। এবং এখন যারা যেটা করতেছে তাদের আগের কথার সঙ্গে কথা মেলে না, কাজে আমি মনে করি এটা ওয়ান কাইন্ড অফ হিপোক্রেসি। এবং উনি যদি বলে থাকেন অন্তহীন প্রতারণা, অবশ্যই আমিও মনে করি জুলাই বাস্তবায়ন সনদের যে জুলাই বাস্তবায়ন আদেশ যেটা আছে এটা একটা প্রতারণা এবং এটা অবৈধ হয় মনে করি, আমি মনে করি। কিন্তু এই অবৈধের পক্ষে আপনি তো সপক্ষে ছিলেন থেকে আপনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন, যারা আপনার ভোটার তাদের সঙ্গে আপনি প্রতারণা করেছেন। অ্যাবসলিউটলি। আমি আমি এইটাই আমি বলতে চাইছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে আপনি তো এটা জিনিসটা ডিল করতে হবে। মানে আপনি যদি নভেম্বরের মাঝামাঝি জুলাই বাস্তবায়ন আদেশ হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হয়েছে, আপনি এটা দেখতেছেন, কিন্তু আপনি মনে করতেছেন যে আপনাকে ইলেকশন দিবে না, এই সেই জন্য আপনি এমন কি আপনার চেয়ারম্যান সাহেব গিয়া বইলা আসতেছে যে আপনি হ্যাঁ ভোটও দেন, মানে মানেটা কি? মানে খালি চেয়ারটা এইটা এইটা কামাল ভাই, আপনি যদি আমাকে আরেকটু বলেন, আমি একটু মাসকাত ভাইয়ের কাছে যেতে চাই, আরেকটু যদি আপনি আমাকে বলেন যে মানে আমাদের তো আসলে প্রতি বছর বছর আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, সরকার পরিবর্তন করব, সরকার ফেলে দিব, সেটা কিন্তু আপনি আমাকে বলেন যে আপনি আশাবাদী মানুষ, আপনি আশার জায়গাটা কি দেখেন এই সরকারে, এই সংসদে? আমি আমার কথা বলি, আমি কতগুলি মানে বাজে কথা ছাড়া কিছুই এই পর্যন্ত দেখতেছি না আসলে। খুবই আমি একটা কথা বলি, খুবই খুবই কি বলে, খুবই আদব কায়দার সাথে বাজে কথা দেখতেছি আমি। আচ্ছা আমি বলি, আমার অবজারভেশনটা বলি আপনাকে। এটা হলো কি জানেন, আমি কিছু যদি মানে আমি হয়তো বলবো এত তাড়াতাড়ি শক্ত কথা বলা ঠিক কিনা, আমি কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে সে হাসিনার যে একটা সরকার যেটা আছে, যখন তারা 230 পেয়েছিল 2008-এর নির্বাচনে, এবং তাদের যে মন মানসিকতা ছিল 2030 পাওয়ার পর মনে হয়েছে যে আমি সব পেয়ে গেছি, যে একটা বিখ্যাত গান আছে না অনুপমের, যে সব পেলে নষ্ট জীবন, এখানেও তাই হয়েছে, যে 200 পেলে নষ্ট সরকার, 200 পেয়ে গেলে তারা মনে করে আমি সব পেয়ে গেছি। আমি এখন ওই ধারণা দেখতে পাচ্ছি। যেমন ধরেন আমি উদাহরণ দিয়ে বলি, 2 দিন আগে তুমি যেটা বলছো এখন তুমি সেটা অস্বীকার করতেছো, এটা কি জনগণ বুঝে না? জনগণ কি এত বোকা? বোকা না। তাহলে বুঝে, এটা আমি বুঝি, আপনি বুঝেন, তারা বুঝে না, তারাও বুঝে, তারা বলে কেন? তারা আসলে জনগণকে পাত্তা দিচ্ছে না। তারা মনে করছে আমি তো ক্ষমতায় চলে এসেছি, কিসের জনগণ, কিসের কি? জনগণকে বাদ দিয়ে শেখ হাসিনা 15 বছর ছিল না, আমরাও থাকবো, তো 15 বছর তো হয়ে গেল, আর কি লাগে? এই মানসিকতা তাদের কারো কারোর মধ্যে ভর করেছে কিনা আমার সন্দেহ হচ্ছে। কিন্তু তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু মাসকাত ভাইয়ের কাছে জানতে চাই যে মাসকাত ভাই, আমরা দেখলাম সংসদে বিরোধী দলের নেতা
জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান স্পষ্ট বললেন যে তিনি সংবিধান ছুঁড়ে ফেলার কথা কখনোই বলেন নাই। তিনি এই সংবিধানের মধ্যে থাকতে চান, এই সংবিধানের মধ্যে তিনি সংশোধন চান, এই সংবিধানের মধ্যে সংস্কার করে যেইভাবে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে চায় সেটাই তিনি করতে চান। আমি প্র্যাকটিক্যালি আমি দেখছি যে জনাব সালাউদ্দিন আহমেদের কথা, যিনি বেশি কথা বলছেন, বা জনাব আসাদুজ্জামান যিনি আইনমন্ত্রী আছেন তিনি, এবং ক্ষেত্র বিশেষে যিনি সংসদ নেতা আছেন জনাব তারেক রহমানের কথার সাথে জনাব শফিকুর রহমানের কথার একটা ফোঁটা পার্থক্য নাই, না লেটারে না স্পিরিটে। তাহলে সংসদে আমরা তর্কটা কোথায় দেখতেছি? আমরা কোথায় দেখতেছি যে এনসিপি বলতেছে যে জেনজিরা চায় সংবিধান ছুঁড়ে ফেলে দিতে? আমরা কোথায় দেখতেছি হাসনাত আব্দুল্লাহ বলতেছেন যে তারেক রহমান কথা বলেন না কেন, সালাউদ্দিন আহমেদ কথা বলেন কেন? কোথায় আমরা এটাকে নমিনাল প্রধানমন্ত্রী, ফাংশনাল প্রধানমন্ত্রী এইসব ধরনের কথা শুনতেছি কেন? মানে এই জিনিসটা কেন? অনেকেই আবার বলতেছেন এনসিপি এখন জামাত ইসলামের সাথে যাওয়াতে ওদের আসলে সংবিধান নিয়ে কথা বলার রাইটটাই কমে গেছে। বিএনপি যে এখন এগুলি করবে না, এইটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলেও মনে হয় যে জামাতের হয়ে কাজ করতেছে এনসিপি। এই ব্যাপারগুলির আপনি আসলে কিভাবে দেখেন? মানে আমরা সংবিধান ছুঁড়ে ফেলা থেকে শুরু করে শফিকুর রহমান সাহেবের কথা, যারা কথা বলতেছেন সংসদে, যে মানে জবাব পাল্টা জবাব, আন্দালিব রহমান পার্থ, হাসনাত আব্দুল্লাহ, মানে শফিকুল ইসলাম মাসুদ, মানে এগুলি কেন? আমি তো শফিকুর রহমান সাহেবের কথার সাথে বিএনপির কথার একটা ফোঁটা তফাৎ পাই না। মানে আমার কাছে মনে হয় যে সেম কথা বলতেছেন। মানে এইটা আপনি কিভাবে দেখেন? এর কিন্তু আপনি ঠিকই ধরেছেন, এবং কোনো পার্থক্য থাকার কিন্তু কথাও না। কারণ হচ্ছে যে বিএনপি এবং জামাত এরা কিন্তু যৌথভাবে একটি সরকার চালিয়েছে, এবং অল্প সময় হলো তাদের বন্ধুত্বের সম্পর্ক বা দাম্পত্য জীবনের অবসান ঘটেছে। কিন্তু ধরুন এই দুজনেই যে তিক্ত অভিজ্ঞতার মধ্যে গিয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ তাদের উপরে যে নিপীড়ন চালিয়েছে সেটা। এর ফলে যেটা হয়েছে যে আমার ধারণা যে বিএনপি এবং জামাত তারা যে কোনো ভাবে একটা স্ট্যাটাস কো ধরে রাখতে চায়। তাদের চেষ্টাটা হচ্ছে যে কোনোভাবে আর কি যেন আওয়ামী লীগ এইখানে ঢুকে পড়তে না পারে, ওই জায়গাতেই তাদের এমফ্যাসিস, এবং ওই জায়গাতে তাদের একটা যৌথতা আছে। আর একটা ব্যাপার আপনি বুঝতে চেষ্টা করেন যে এই যে চিন্তাগুলো না, যে এই যে রাষ্ট্র সংস্কারের চিন্তা, সংবিধান সংশোধন বা সংস্কারের চিন্তা, এই চিন্তাগুলো কিন্তু আসলে নতুন প্রজন্মেরই চিন্তা। পুরনো প্রজন্মে এটা আপনি বিএনপি বলেন বা জামাতি বলেন, এরা তো আসলে এই পাওয়ার স্ট্রাকচারের বেনিফিশিয়ারি, তাই না? এরা তো এখান থেকে কিন্তু তাদের অবস্থার উন্নতি ঘটেছে, তারা যে অবস্থায় জীবন শুরু করেছিল এই ব্যবস্থা বা এই বন্দোবস্ত মধ্যে দিয়েই তারা কিন্তু আজকে একটা বলা যায় যে ধনাঢ্য অবস্থায় বা একটা সচ্ছল অবস্থায় তারা এসেছে। সুতরাং তারা যে ব্যবস্থাটার বেনিফিশিয়ারি, ওই ব্যবস্থাটা কোনো মতে টিকে থাকুক এটা তারা মনে প্রাণে চাইবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে যতই বিএনপি এবং জামাতের সিনিয়র নেতারা বলেন না কেন যে তারা এই জুলাইয়ের সঙ্গী বা জুলাইকে তারা ওন করেন, কিন্তু আসলে আমরা তো দেখলাম বাস্তবতাটা যে এই বিএনপি এবং জামাত ধরুন দীর্ঘদিন ধরে বল নিয়ে মাঠে দৌড়াদৌড়ি করেছেন কিন্তু কখনো গোল করতে পারে, মানে তাদের পক্ষে কোনোভাবেই আওয়ামী লীগের এই দুঃশাসনকে সরানো সম্ভব হয়নি, এবং তাদের ডাকে জনগণ সাড়া দিয়ে কোনোদিন পথে নামেনি। জনগণ পথে নেমেছে এই ছাত্রদের, এই তরুণদের ডাকে সাড়া দিয়ে, যে কারণে এই ছাত্র এবং তরুণরা তারা যেহেতু একটু আগে কামাল ভাই অনুষ্ঠান শুরুর আগে যেভাবে বলছিলেন, আমি একটা প্রশ্ন কি করতে পারি? সেইটা হচ্ছে যে জনগণ বলতে তো আমরা ছাত্ররা, আমাদের প্রবীণরা, আমাদের মেয়েরা, আমরা সবাই মিলেই তো আমরা জনগণ। এই 17 বছর যে আওয়ামী লীগ এত অত্যাচার করলো, 15 বছর এত গুম করলো, 3টা ইলেকশন না দিল, আমরা পথে নামলাম না কেন? জনগণ আমরা পথে নামলাম না কেন? এই জনগণের মধ্যে তো ছাত্ররাও আছে। মানে আমি বিএনপির ডাকে নামি নাই কেন, জামাতের ডাকে নামি নাই কেন? আজকে ওই ছাত্ররা আমাকে এই কথা কেন শোনাবে যে আমাদের ডাকে আপনারা নামছেন, তো তোমরা আমাদের ডাকে নামো নাই কেন? আমি যদি বলি, আমরা তো দিনের পর দিন এই 15 বছর ধরে এই সরকারের সমালোচনা করে গেলাম, এই গেলাম, ছাত্ররা আসলো না কেন? বিএনপি 28 অক্টোবর যান প্রাণ দিয়ে ওদেরকে আসতে বললো, ওরা আসলো না কেন? মানে আওয়ামী লীগের কি অন্যায় খালি 30% মুক্তিযোদ্ধার কোটা দিছিল, আর কোন অন্যায় নাই ছিল না? এটা কিরকম? এখন আপনি ওদেরকে জিজ্ঞেস করলে ওরা এইটার খুব স্পষ্ট উত্তর দিতে পারবে, কিন্তু যে আমি যে প্রসঙ্গটাতে ছিলাম ওইটা দিয়ে এটার উত্তর হবে আসলে। মাসুদ কামাল ভাই বলছিলেন যে ইন্টারনেটের কারণে আসলে এই যে গোটা বিশ্ব সম্পর্কে জেনে যাওয়া, গোটা বৈশ্বিক প্রেক্ষাপট, গণতন্ত্র, এগুলোর সংবিধান, এই ধারণাগুলো আরো স্পষ্ট হয়েছে সবার, এবং এখানে আর কোনো
জানতে কোনো বাধা নাই। এই জায়গাটাতে আমার মনে হয় যে তরুণ প্রজন্ম তারা কিন্তু যখন সংবিধান সংস্কার নিয়ে আলাপ করছে, এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার নিয়ে আলাপ করছে, তারা কিন্তু সাবস্টেন্সিয়াল আলোচনায় করছে। তারা কিন্তু ধরুন ধরে ধরে যে বিষয়গুলো আমাদের সমস্যা তৈরি করছে, দুর্নীতি, এই জন্য দুদক কমিশন অধ্যাদেশটা দরকার, গুম ছিল একটা বড় ধরনের সমস্যা আয়নাঘর, সুতরাং ওই অধ্যাদেশটা, গুম কমিশন নিয়ে যে অধ্যাদেশ, ওটা দরকার। আমাদের বিচার ব্যবস্থার একটা সার্বভৌম চেহারা দরকার, সেজন্য ওই যে এই বিচার ব্যবস্থাকে আমি নির্বাহী বিভাগের অধীনে বা প্রধানমন্ত্রী বা আইন মন্ত্রণালয়ের অধীনে রাখতে পারবো না। এই যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো নতুন প্রজন্মের মধ্যে যেভাবে দোতনা তৈরি করে, বা তারা এই ব্যাপারটাকে যেভাবে মানে আর্জ নিয়ে ফিল করে, কারণ ওরাই তো এই দেশটাতে আগামী বছরগুলোতে বসবাস করবে, বা তাদেরকেই তো এই ব্যবস্থার মধ্যে বেঁচে থাকতে হবে। আর পুরনো এই যে চিন্তা, বিএনপি বা জামাত, তাদের এইটা একটা, তারা দেখেছে যে 1971 সালে, 90 সালে সবসময় তরুণরা রক্ত দিয়েছে, সম্মুখ সমরে আপনি তারুণ্যকেই পেয়েছেন, কিন্তু তারপর এই রক্তের সিঁড়ি বেয়ে কি দেখা গেছে, এই বয়স্ক লোকেরা ওদেরকে বলেছে, তোমরা তো ছোট ছেলে, ঠিক আছে আমরা দেখছি, বলে নিজেদের এই যে এটা জলসা ঘরটা সাজিয়ে বসেছে ক্ষমতা কাঠামো। এবারও ভেবেছে যে এই ছেলে মেয়েগুলো একটু বেশি কথা বলছে, ফেসবুক থাকার কারণেও বেশি হচ্ছে কথা, এদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমরা নিশ্চয়ই একটা জায়গায় নিয়ে আসতে পারব। আমার ধারণা যে পুরনো ব্যবস্থাটাকে পুরনো রাজনৈতিক দল চাইবেই, কারণ তাদের চিন্তাই পুরনো, তাদের পক্ষে নতুন রাষ্ট্রের চিন্তা করাটা অসম্ভব, না, এই কল্পনাই তাদের মনে হয়। আমার মনে হয় যে এই কল্পনা যে তাদের নাই সেটা কিন্তু আমরা মোটামুটি 50-55 বছরে বুঝে গেছিলাম, কিন্তু নতুনদের চিন্তাও যে পুরনো বন্দোবস্তের মধ্যে ঢুকে পড়া, 6টা সিট পাবো বলে জামায়াত ইসলামের সাথে জোট করে ফেলা, বা বিএনপির সাথে জোট করলেও আমি একই কথাই বলতাম, জামাতের এগেইনস্টে আমার আলাদা করে কিছু বলার নাই, কিন্তু জামায়াত ইসলামী পুরনো বন্দোবস্তের রাজনীতি করবে, বিএনপি পুরনো বন্দোবস্তের, এটার মধ্যে এইটা আমার কাছে একটু শকিং লাগে আর কি। আমার কাছে মনে হয় যে তারা এটা 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 না করলেও পারত। হয়, এটা তাদেরকে, আপনি ঠিকই বলছেন যে এটা তাদের, যদি তারা যদি দয়া করে কখনো আসেন, আমি তাদের কাছেই হয়তো এটা জানতে চাইবো। আমি দুইটা বিষয় আপনাদের দুজনেরই মতামত জানতে চাই। প্রথমে এইটাতে একটু কামাল ভাইয়ের মতামত একটু জানতে চাই যে, কামাল ভাই, স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে 20 মাস মানে 2024-এর অগাস্টের 5 তারিখের পরে যে মামলাগুলি করা হয়েছিল, সেখানে হত্যা মামলা সহ নানা রকম মামলা আছে, তাকে আসলে এখন খুঁজে পাওয়া গেল, গ্রেফতার করা হলো, রিমান্ড চাওয়া হচ্ছে, রিমান্ডে নেওয়া হবে মনে হয়। এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন? মানে খুব আইনের শাসন হইতেছে কিনা আমি জানি না। এটাকে আইনের শাসন না, আইনের শাসন আপনি এক ভাই বলতে পারেন এইভাবে যে এই সরকার এমন আইনের শাসন কায়েম করেছে যে সাধারণ মানুষ গ্রেফতার হবে যদি অপরাধ করে। সেরকম ভাবে স্পিকার তো অনেক বড় পদ না, এই বড় পদের একজন লোক, তাকেও কিন্তু আইনের আওতায় আসতে হবে। এইভাবে দেখলে এটা অত্যন্ত আইনের শাসন, কোনো সন্দেহ নাই, এটা আইনের শাসন। কিন্তু বাস্তবতা হলো, জানেন, বাস্তবতা হলো যে আইন তো আপনারা মানতেছেন, আপনাদের সংবিধানও লঙ্ঘন করেন মাঝে মাঝে। এই স্পিকার নিয়ে একটা কথা বলি, সংবিধানে স্পষ্ট করে লেখা আছে যে যখন নতুন সংসদ বসবে, সেই সংসদের সভাপতিত্ব করবেন পূর্ববর্তী সংসদের তিনি স্পিকার ছিলেন, তিনি তার নেতৃত্বে নতুন স্পিকার নির্বাচিত হবেন। নতুন স্পিকার নির্বাচিত হওয়ার পর তার কাছে দায়িত্ব হস্তান্তর করে উনি চলে যাবেন। এখন যদি আগের স্পিকার পদত্যাগ করে থাকেন, তবুও নতুন স্পিকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত উনি দায়িত্বে আছেন বলে বিবেচিত হবে। তার মানে যখন নাকি প্রথম অধিবেশন শুরু হলো 12 তারিখে, তখনই কিন্তু শিরীন শারমিন চৌধুরীকে খুঁজে এনে এই কাজটা করতে দেওয়া উচিত ছিল। আইনের শাসন তো ভাই, সংবিধানের শাসন তো না। প্রায় কিন্তু বলে বিএনপি সংবিধানের শাসন, সংবিধানের শাসন দেওয়া উচিত ছিল, দিয়েছিল, দেয়নি। তাকে এই যে খুঁজে পাওয়া যায়নি, এই সংক্রান্ত কোন বিবৃতি আপনি কোথাও পেয়েছেন? পাননি। উনি কোথায় ছিলেন কেউ জানে না। ঠিক আছে, আমরা ছোটবেলায় দেখতাম জিনিসপত্র হারাই গেলে বাড়ি চালান দেয়, তুলারাশির লোক দিয়ে দিতেন একটা বাড়ি চালান, দেখতাম যে ওনাকে আপনার জাহাঙ্গীর গেট পর্যন্ত যাওয়ার পর আর যায় না, তখন ওখানে আবার সামরিক বাহিনী থাকে তো ওখানে ঢুকে না। যাই হোক, তাও মানলাম। এখন সংসদ চালু হয়ে গেছে, এখন তো আপনারা হুট করে ইজিলি খুঁজে পেয়ে গেলেন, এবং খুঁজে পাওয়ার পর সিদ্ধান্ত নিতে পারছেন না তার বিরুদ্ধে কোন মামলাটা হবে। সকালে ভোর রাতে খুঁজে পাইছে, আমি দুপুরে 1টা পর্যন্ত টিভির স্ক্রল দেখতেছিলাম, বিভিন্ন অনলাইন দেখতেছিলাম, তখন পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই কোন মামলায় নেওয়া হবে। পরে জানতে পারলাম যে তার বিরুদ্ধে 6টা মামলা ছিল, 6টা মামলায় 3টায় অলরেডি তদন্ত শেষে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে, 3টাতে ফাইনাল রিপোর্ট, তার মানে কিছু পাওয়া যায় না। বাকি 3টা তদন্ত এখন চলছে। এখন ওইটার মধ্যে একটা লালবাগের যে মামলা, সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। কি হবে তদন্তের খবর বলতে পারবো না। আমার প্রশ্ন হলো
উনার মতো একজন ভদ্র মহিলা। আমরা তো আওয়ামী লীগ আমলের অনেকের নামে অনেক রকম বদনাম পেয়েছি, অনেক রকম দুষ্ট কাজ করেছি বলে আমরা শুনেছি হয়েছে, এবং তাদেরকে দলে দলে গ্রেফতার করা হয়েছে দল বেঁধে। অন্তর্বর্তীকালীন সরকারে এটা একটা মানে নেশা ছিল যে কত লোককে একটা মামলায় ঢোকানো যায়, আবার পরে চাপ করলে বাদ দেওয়া যায়, এগুলো চলছিল। তো শিরিন শারমিন চৌধুরী তো এই দেশেই ছিলেন, এই দেশের স্পিকার ছিলেন, আমরাও তো কিছু দেখেছি উনি কেমন লোক ছিলেন, উনি কতটা খুনি ছিলেন। আর ঢাকায় বসে একজন স্পিকার, ওনার মতো লোক, উনি যাকে চেনেন না জানেন না এমন একটা লোককে হত্যার জন্য উনি আদেশ দিয়েছেন, এবং সে আদেশ পালিত হয়েছে অথবা পালিত হওয়ার চেষ্টা হয়েছে। এইগুলো ভাই আমাদেরকে যখন আপনারা শোনান, তখন আমরা কিন্তু সে আগের মতো করেই ভাবি যে গল্পটা না, ভালো হইলো না, না, কারণ গল্পটা গোছানো হইলো না। গল্পটা গুছানো হলো না। কাউলে আপনাকে ধন্যবাদ। আমি একটু মাসকাত ভাইয়ের কাছে শুনতে চাই। মাসকাত ভাই, 20 মাস পরে ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে খুঁজে পাওয়া গেছে স্পিকার। আমি সবসময় এই অনুরোধটা জানিয়ে আসি যে চিত্রনাট্যগুলো যারা লেখেন এই রাইটার চেঞ্জ করার জন্য, কারণ একই গল্প আপনি ধরেন বারবার বারবার যদি বলে তাহলে তো এটা হয় না ঠিক মতো। তো এখন ব্যাপারটা হচ্ছে যে উনি যেহেতু একটি ফ্যাসিস্ট শাসকের সময়ের স্পিকার, সে কারণে হয়তো তাকে নিয়ে এসে তার মাধ্যমে শপথ পড়ানো সম্ভব হয়নি। তবে ফ্যাসিস্ট সময়ের প্রেসিডেন্টকে নিয়ে তো আমরা অনেক মানে আদরণীয় মুহূর্তের বিনির্মাণও দেখতে পাচ্ছি। সুতরাং এই যে ওনাকে খুঁজে পাওয়া খুঁজে না পাওয়া, এর মধ্যে যেটা হয়, আপনি তো ডিপ স্টেটের কথা জানেন, এ নিয়ে তো দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে। এখানে এটা নির্ভর করে যে ডিপ স্টেট কখন ডিপ স্টেটকে ম্যানেজ করে চলতে পারছেন আপনি, কখন আপনি ম্যানেজ করে চলতে পারছেন না। তো যতদিন উনি ম্যানেজ করে চলতে পেরেছেন ততদিন হয়তো তাকে গ্রেফতার করা হয়নি, যখন উনি ম্যানেজ করতে পারেননি তখন তাকে গ্রেফতার করা হয়েছে। আবার এর পেছনে আরো একটা উদ্দেশ্য থাকতে পারে, যে আপনি যেমন সামান্য কাপড়ে ময়লা হলে লন্ড্রিতে দিয়ে দেন, ওরকম ভাবে উনাকে এনে এই বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তার যে ইমেজ, সুন্দর ইমেজ, ওইভাবে আবার ধপধপে সুন্দর হিসেবে তাকে উপস্থাপনের চেষ্টাও থাকতে পারে। এখন এই সবই তো আমাদের হাইপোথিসিস, যেহেতু চিত্রনাট্য লিখেছে ডিপ স্টেটের দুর্বল চিত্রনাট্যকার। মাসুদ ভাই, আপনি যেহেতু ডিপ স্টেটের কথা তুললেন, সেই জন্য আমাদের অনেকগুলি আসলে কমন প্রশ্ন আছে, মানে কিন্তু আমরা একটু বলি। দর্শকদের মধ্যে একজন সুমন আহমেদ, তিনি প্রশ্ন করেছেন এনসিপির আর কি বিকল্প ছিল, দয়া করে বলবেন। বিএনপি ও জামাত ছাড়া এনসিপির বিকল্প আমার কাছে মনে হয় এনসিপি নিজস্ব সত্তা নিয়ে থাকলেই সবচেয়ে ভালো হতো, যেখানে এনসিপির নেতৃত্বে যেমন রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং অন্যান্যরা যখন যোগ দিয়েছিলেন, সেটা এনসিপির নেতৃত্বে কোনো কিছু একটা হলে আমি হয়তো, আমার কাছে এটা বিকল্প মনে হতো। যাই হোক, তুলা রাশির আরেকজন দর্শক আমাদেরকে বলেছেন, ওনার নাম নাই, উনি বলছেন তুলা রাশির জাতক ছিল না বলে আসলে বাটি চালান দেওয়া হয় না, এটা বোধহয় মাসুদ কামাল ভাইকে বলছেন। আপনি যেহেতু ডিপ স্টেট বললেন মাসকাত ভাই, সেটা আপনার থেকেই প্রশ্নটা শুরু করি, এটা আবার কামাল ভাই থেকেও শুনবো যে ডিপ স্টেটটা কমন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় শুনছি, এই সরকারের সময় শুনছি। ডিপ স্টেট যেরকম কমন, আমরা একটা যদি লজিক্যাল বা ম্যাথামেটিক্যাল নিয়মে যাই, যে আমরা কমন ফ্যাক্টর দেখতেছি দুই একটা হচ্ছে খলিলুর রহমান, একটা হচ্ছে আশিক সাহেব। তো আমি খলিলুর রহমানের একটা কথাই বলি, কারণ আশিক সাহেব একটু তো খলিলুর রহমান সাহেব যে ডিপ স্টেট, এইটা একদম স্পষ্ট বোঝা গেছে, কারণ দুই সরকারই যেহেতু তাকে রাখছে, কমন ফ্যাক্টর। এখন আপনার কাছে কি মনে হয়, খলিলুর রহমান সাহেব কি ডক্টর ইউনূসের জন্য ডিপ স্টেট ছিলেন, না ডক্টর মানে তারেক রহমানের জন্য ডিপ স্টেট? মানে উনি কার জন্য কাজ করছেন, নাকি দুইজনের জন্যই? মানে তারেক রহমান সাহেব কি ডক্টর মোহাম্মদ ইউনূসের পছন্দের বেতনটা কিনা, বা ডিপ স্টেটের পরবর্তী প্রধান পছন্দ কিনা, মানে আমার নাকি কোনটা, মানে ডিপ স্টেটের কোনটা আসলে, মানে কার রোলটা কি, খলিলুর রহমানের রোলটা কি? আমার কাছে মনে হচ্ছে যে উনি যেহেতু উনি কিন্তু এর আগেও একবার আপনার তত্ত্বাবধায়ক সরকারের সময় 2001 সালে চাকরি করতে জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসার ছিলেন, তাকে তো সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধানের পিএস বানানো হয়েছিল। ওটা তো ওনার চাকরি, ওনার তো চাকরি, ওই সময় হয়তো তার এই প্রশিক্ষণটা হয়েছে যে কিভাবে মানে সরকার পরিবর্তন ঘটাতে হয়, বা এই যে ওই সরকার পরিবর্তন কিন্তু খুব স্মুথ ছিল। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়েছেন, লতিফুর রহমান সাহেব ওই যে আইনের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার বিলে অনুসারে সর্বশেষ সর্বপ্রথম প্রধান বিচারপতি হিসেবে ক্ষমতায় আসছেন, এবং উনি খুব জুনিয়র অফিসার, ট্রাস্ট ইউ মি, তখন আর কি উনি খুবই জুনিয়র। আপনিও সরকারি চাকরি করছেন, আপনি জানেন। জি, এক রাতের মধ্যে, আমি তো তখন সার্ভিসে, এক রাতের মধ্যে আপনি এতগুলো সিভিল সার্ভেন্টকে, সচিবকে এবং বিভিন্ন জায়গায় ওলট পালট করে দিবেন, সেটাও তো আবার একটু বিশদ দৃশ্যই থাকে। আচ্ছা, যাই হোক, আমরা অত পিছনে না যাই, এমনি আমাদের ইতিহাসের আলোচনা অনেক সময় যায়। তো এখন ঘটনাটা হচ্ছে যে আমরা তো
আমার কাছে মনে হয়েছে যে আমরা বাইরে থেকে যেটা বুঝতে পেরেছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেগোসিয়েশনে তার একটা দক্ষতার জায়গা আছে, দীর্ঘদিন ওখানে থাকেন। আপনিও যেমন ওখানে দীর্ঘদিন থাকলে তারপর হয়তো লোকজন মনে করবে যে আপনার মাধ্যমে হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে এরকম সম্পর্ক সম্ভব। আপনি দেখেন না, একজন অ্যারেস্ট হয়ে গেলেন, একবার বললেন যে উনি ওই যে জো বাইডেনের ফ্রেন্ড হিসেবে। তো আপনার ব্যাপারটা হচ্ছে যে আমাদের সমাজে যে মিথ, এই মিথ কিন্তু অনেকের মানে ভাগ্য ফিরিয়ে দিতে পারে। হ্যাঁ, তো এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর তো আমার পক্ষে দেওয়া না, আমি একটু তাহলে আমি তাহলে পরবর্তী প্রসঙ্গে চলে যাই। আমি একটু কামাল ভাইয়ের কাছে জানতে চাই, কারণ কামাল ভাই খলিলুর রহমান কামাল ভাইয়ের খুবই পছন্দের লোক। কামাল ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই। তার আগে আমাকে একজন প্রশ্ন করছেন যে খালেদ মহিউদ্দিন সাহেব, তাহলে কি বিএনপি আপনার ভোট নিয়ে এসেছে? আমি ভাই ভোট দেই না, 1993 সালে পরে ভোট দেই নাই। কিন্তু ঘটনা হচ্ছে গণতান্ত্রিক হিসাবে যদি সবচেয়ে বেশি লোক যাকে ভোট দেন তাকে আমার সরকার বলতে আমার দ্বিধা নাই। সবচেয়ে বেশি লোক আপনারা যদি ধরে নেন যে ধানের শীষ ভোট পেয়েছে তারেক রহমান সাহেব, সেই হিসাবে তারেক রহমান সাহেব আমার সরকার, ইউনূস সাহেব সেই হিসাবে ভোট নিয়ে আসে না, সেজন্য আমার সরকার না। সেটা হচ্ছে এটা। খলিলুর রহমান সম্পর্কে, খলিলুর রহমান সাহেব কি ডিপ স্টেট? এবং ডিপ স্টেট হলে উনি তারেক রহমানের পক্ষে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে ছিলেন? মানে উনি আসলে কামাল ভাই দেখেন, আমি একটা কথা বলি, খলিলুর রহমান আসলে কি এটা কিন্তু তারেক রহমান সাহেব এখনো ক্লিয়ার করেন নাই। কারণ মন্ত্রিসভা তো প্রধানমন্ত্রী নিয়োগ করেন, তাই না? এটাই তো নিয়ম। তো প্রধানমন্ত্রী ওনাকে কোন বিবেচনায় নিয়োগ করেছেন, কোন বিবেচনায় নিয়োগ দিয়েছেন, এটা এই দেশের মানুষ এখনো জানে না। উনি একবারের জন্য ব্যাখ্যা দেন নাই। তবে খলিলুর রহমান সাহেব একটা কথা বলেছেন, উনি বলেছেন আমি তো এখানে জোর করে আসিনি। কথা সত্য। তার মানে উনি জোর করে আসেনি, ওনাকে আনা হয়েছে। পায়ে ধরে আনা হয়েছে নাকি জোর করে আনা হয়েছে নাকি অনুরোধ করে আনা হয়েছে, এটা ওনারা, এটা তারেক রহমান সাহেব ভালো বলতে পারবেন, কারণ উনি এনেছেন। আর তো কোটা, কারণ উনি প্রাইম মিনিস্টার, আমরা তো ওনাকে দায়িত্ব দিয়েছি দেশ চালানোর জন্য। তো সেই হিসেবে ওনার কাছ থেকে আমি একটা ব্যাখ্যা আশা করেছিলাম, তো উনি ব্যাখ্যা দেননি। হয়তো দেওয়ার প্রয়োজন মনে করেননি, নির্বাচন হয়ে গেছে, কিসের প্রয়োজন আর? জনগণ ও তো ভোট দিয়েও দেখবে না দিয়েও দেখবে, 5 বছর তো পেয়ে গেছি, কাজে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন সমস্যাটা কোথায় জানেন? মানুষ যখন ব্যাখ্যা খোঁজে এবং ব্যাখ্যা না পায়, তখন মানুষ নানা রকম চিন্তা করে, নানা রকম সন্দেহ করে। সেই সন্দেহের ডালপালা প্রতিদিনই জ্যামিতিক হারে বাড়তে থাকে, এবং তখন ওইটার সঙ্গে অন্য কেউ যখন একটা অভিযোগ উচ্চারিত হয়, অন্য কেউ যখন অভিযোগ উচ্চারণ করে, তখন ওইটাও সন্দেহের মধ্যে যুক্ত হয়ে যায়। যেমন ওনারা এনাকে নিয়োগ করার পর বিরোধী পক্ষের যারা আছেন, এনসিপি অথবা জামাত ইসলাম, তারা কিন্তু স্পষ্টই বলেছেন যে এই ডিপ স্টেট হলো খলিলুর রহমান। এবং যখন ওনারা এটা বলেছেন, তখন আমরা যখন ভাবি হলে হতেও পারে, কারণ খলিলুর রহমান তো খুব পাওয়ারফুল ছিলেন ইউনূসের আমলে, এবং উনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। ওনার কথা অনুযায়ী সশস্ত্র বাহিনীর সবাই ওনার আন্ডারে ছিল বলতে গেলে ভার্চুয়ালি, কারণ উনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তো নিরাপত্তা বিষয়ে যারা জড়িত, যে সমস্ত আমাদের সংগঠন অথবা প্রতিষ্ঠান দেশের নিরাপত্তা নিয়ে জড়িত কাজ করে, তাদের সবারই উনি উপদেষ্টা ছিলেন, এবং উপদেষ্টা মানেই ভার্চুয়ালি মন্ত্রী। কাজেই নির্বাচনের সময় এই নিরাপত্তার সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের কি খলিলুর রহমান কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন কিনা আমি জানি না, তবে সন্দেহটা কিন্তু তৈরি হয়। এবং তারেক রহমান সাহেব নিশ্চয়ই এটা খেয়াল করেছেন যে আমি যদি ওনাকে বানাই তাহলে এই সমস্ত প্রশ্নগুলি আসতে পারে, এবং সেই সমস্ত প্রশ্নগুলিকে উনি মেনে নিয়েছেন যে আসুক না। এই সমস্ত প্রশ্ন আসলেও তারপরে যতটুকু ক্ষতি হবে তার চেয়ে বেশি লাভ হবে ওনাকে দিলে, অথবা কৃতজ্ঞতা বোধ বলতে একটা শব্দ কিন্তু আছে, আমি জানি না কে কার কাছে কিভাবে কি কৃতজ্ঞ। তবে এই সমস্ত সন্দেহগুলো আগামীতে আরো বাড়তে থাকবে। আমি মনে করি যে প্রধানমন্ত্রী অথবা তার যে সচিবালয় অথবা ওনার যারা প্রেস উইং, তাদের একটা ব্যাখ্যা দেওয়া উচিত যে হোয়াই খলিলুর রহমান। এই ব্যাখ্যাটা আমি একজন নাগরিক হিসেবে আমি জানতেই চাই। আমি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে দর্শকদের মধ্যে একজন প্রশ্ন করছেন। জি জি জি, না মাসকাত ভাই আপনি। না, এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে উনি কিন্তু ফরেন সার্ভিসে খুব ভালো ফলাফল করে চান্স পেয়েছিলেন।